সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা উনি থাকেন, এটা আমরাও আগেও দেখেছি, এখনো দেখছি। আওয়ামী লীগের নতুন পুনর্গঠন, আওয়ামী লীগের সংগ্রাম, সবকিছুর পেছনে যারা কাজ করছেন তাদের মৃণাল কান্তি দাস। দাদা, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও। আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাকেও আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আওয়ামী লীগের 5ই আগস্টের পরে অনেকে বলার চেষ্টা করেছে, বিশেষ করে ছাত্রলীগের সাবেক একজন সভাপতি, বিএনপি করেন এখন, অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি বলেছিলেন আওয়ামী লীগের আর লিখতে নাকি 10 বছর লাগবে। তারপর কেউ কেউ বলেছিলেন আওয়ামী লীগের এখানে যদি জয় বাংলা বলে, যদি বলে বাংলা বলতে হবে 1 কিলোমিটার দূরে গিয়ে। সে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে সবাই দেখছে। এই ম্যাজিকটা কি আপনার কাছে? আপনি কথা শুরুতেই যে মানুষটির নাম উচ্চারণ করলেন তার সাথে আমার পরিচয় সম্পর্ক দীর্ঘদিনের। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর আমরা যারা রাজনীতিতে হাতে করে নিয়েছিলাম, ছাত্র রাজনীতিতে শুরু করেছিলাম, সেই অন্ধকার তমসাচ্ছন্ন সময় থেকেই তার সাথে আমার পরিচয় সম্পর্ক। তিনি অসাধারণ বাগ্মী, তার বক্তৃতায় মানুষ মহাবিষ্ট হতো। আমি বহু মানুষকে দেখেছি তার বক্তৃতায় চোখের জল ধরে রাখতে পারেননি, অশ্রুধারা গড়িয়ে পড়তে আমি দেখেছি। সেই মানুষটির সাথে যে সকল কারণে মতানৈক্য দেখা দিল, যার ফলশ্রুতি তিনি আমাদের দল ত্যাগ করেননি, আমিও আমার প্রিয় নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, সে সিদ্ধান্তটি মনে হয় সঠিক ছিল না। তিনি আমাদের যে কথা শিখিয়েছিলেন, রাজনীতিতে ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে দলের সামষ্টিক ভাবনা, সার্বজনীনতাকেই অগ্রাধিকার দিতে হয়। সেক্ষেত্রে তিনি যদি তার ধারাবাহিকতা রক্ষা করতেন, তিনি যদি দল থেকে বেরিয়ে না যেতেন, তাহলে আমার মনে হয় আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, বা তিনি আজ যে কথাটা হরদম বলে চলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে আমি যাব না, সেটা আরো বেগবান থাকতো, আরো শক্তিশালী থাকতো। তো যাই হোক, ফজলুর রহমান যে কথাটা বলেছিলেন, আপনি উচ্চারণ করেছেন, তা আমি উচ্চারণ করতে চাই না। আমি শুধুমাত্র, জানি না ফজলুর রহমান, ফজলু ভাই আমার এ কথা শুনবেন কিনা, তাকে উদ্দেশ্য করে আমি বলি, রাজনীতি কোনো বদ্ধ জলাশয় নয়, রাজনীতি কোনো কুয়ায় আটকে থাকার বিষয় নয়। রাজনীতি হচ্ছে এমন একটা বিষয় যার প্রবাহমান ধারা থাকবে, নদীর মতো তার স্রোত থাকবে, তার গতি থাকবে, তার জোয়ার থাকবে, তার ভাটা থাকবে, সমুদ্রের মতো উত্তাল তরঙ্গ থাকবে, গর্জনও থাকবে। ফজলুর রহমান নিশ্চয়ই রক্ত মাংসে গড়া একজন মানুষ, নিশ্চয়ই তিনি জ্যোতিষ বিজ্ঞানীও নন। তিনি অমন কথাটা কেন বলেছিলেন? কারণ তার কাছে তো এমন অনেক উদাহরণ। আপনাকে একটু সংযোজন করি দাদা, যে আপনি যখন কথাটা শুরু হয়েছে, মতানৈক্যটা কি ছিল যে কারণে উনি আওয়ামী লীগ ছাড়লেন, বা আওয়ামী লীগ ছেড়ে তো লাভ হলো না, উনি কাদের সিদ্দিকীর ওখানে গেলেন, ওখানে টিকতে পারলেন না, আর উনি আজকে বিএনপিতে আছেন, বিএনপি তাকে হাত পা বেঁধে রেখেছে, কথা বলতে দেবে না তাকে। দেখুন,
রাজনীতি হোক, সামাজিক জীবন হোক, ব্যক্তি জীবন হোক, মানুষের কিন্তু একটা প্রকাশ্য ধারণা থাকে, আরেকটা অপ্রকাশ্য ধারণা থাকে। এখন আমি তো বলেছি ফজলু ভাইয়ের সাথে আমার যে পরিচয় সম্পর্ক, আপনি আমাকে যে জায়গায় নিতে চাচ্ছেন আমি সেই জায়গায় যেতে চাচ্ছি না। আমি এটুকুই শুধু আমি শুধু এটুকুই বলবো, ফজলুল ভাই যদি শোনেন বা শুনবেন আমাকে ক্ষমা করবেন। তার সাথে মূলত রাজনৈতিক মতাদর্শগত কোনো পার্থক্য ছিল না, তার সাথে রাজনৈতিক মতাদর্শগত কোনো পার্থক্য ছিল না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশে ফেরার পর ছাত্রলীগ দ্বিখণ্ডিত হয়। একটি খণ্ডের তিনি সভাপতি হয়েছিলেন। রাজনীতিতে যখন কারো পক্ষ নেয়, কারো বিপক্ষে যায়, তখন অনেক বক্তৃতা করতে হয়, অনেক বক্তৃতা করেন। তা আমাদের নেত্রী শেখ হাসিনা কিন্তু তাকে, আজকে যে দুর্ভাগ্য, তার বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করা হয়, যে শব্দটি সম্পূর্ণরূপে তার সাথে যায় না। যারা তাকে বলেন তারা সঠিক বলেন না, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিপক্ষকে ধারণ করার এতই তার ক্ষমতা, কল্পনায় আনতে পারবেন না। দেখেন, শুনুন 1991 সালে যে নির্বাচনে আমরা জয় লাভ থেকে ছিটকে পড়েছিলাম, সেই নির্বাচনে পরাজয়ের কারণও কিন্তু আমাদের নেত্রী পরক্ষণে যা বলেছেন, যা দেশবাসীর কারো কাছে গ্রহণযোগ্য হয়েছে, কারো কাছে হয়নি। পরবর্তীতে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা যা বলেছিলেন ঠিক বলেছিলেন। সূক্ষ্ম কারচুপি, কালো টাকার অপব্যবহার, অসভ্য শক্তির গোপন আতাতের কাছে আমাদেরকে পরাজিত করা হয়েছিল। সেই শাহাবুদ্দিন সাহেবকে যেমনিভাবে বঙ্গবন্ধু কন্যা প্রস্তাব করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবার জন্যে, এবং খুলেই বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই বার্তা নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হয়েছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান গিয়েছিলেন। আব্দুল মান্নানকে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে কেউ তো আমাকে কিছু বলেননি, আপনাদের সভানেত্রী তো কিছু বলেননি। এই বার্তা নিয়ে যখন তিনি ফিরে আসেন, সভানেত্রী শেখ হাসিনা তাকে ফোন করেন এবং তিনি তখন থাকতেন ধানমন্ডির ৮ নম্বর রোডের একটি বাড়িতে, সেখানে চলে যান। আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আনুষ্ঠানিক প্রস্তাব দেন, তিনি গ্রহণ করেন, তিনি প্রধান উপদেষ্টা হন। তার প্রধান উপদেষ্টা হওয়াকালীন সময়েও আমরা নির্বাচনে হেরেছি। তো তারপরে নির্বাচনে কিন্তু শেখ হাসিনা জয়লাভ করে তাকেই রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলেন। মনে আছে কি আপনাদের এই কথাটা? সুতরাং আমি বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত একটা উদার, মুক্ত, গণতান্ত্রিক মানুষ। সে তার প্রতিপক্ষের সাথে, চরম শত্রুর সাথেও হাসি মুখে কথা বলতে বা রাজনৈতিক মত বিনিময় করতে কুণ্ঠাবোধ করেন না। বেগম জিয়ার কথাই দেখুন, ৩ জোটের রূপরেখা, সেই ৩ জোটের রূপরেখায় ৫ দফা এবং ৫ দফার পরে ঐক্যবদ্ধ ঘোষণা ইত্যাদি ইত্যাদি প্রশ্নে তিনি একত্রিত হয়েছেন না। তার মনেও তো কষ্ট ছিল, যন্ত্রণা ছিল। তার পিতাকে, তার ভাইকে, তার স্বজনদের কারা হত্যা করেছে, কার কি দায়িত্ব ছিল, কে কোন দল কি কথা বলেছে, তিনি কি ভুলে গিয়েছিলেন? তো দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের প্রয়োজনে তার সাথেও ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন। সেই উদারভুক্ত গণতান্ত্রিক মানুষকে যারা নিছক ছোটখাটো কি বলবো ব্যক্তিগত কারণে ত্যাগ করেছেন, আমাদের প্রিয় ফজলু ভাই তার একজন। তাকেও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাকশাল থেকে আওয়ামী লীগে ফিরিয়ে এনেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করেছিলেন
এবং তিনি যে আসনটিতে মনোনয়ন চাইতেন, ইটনা মিঠামইন অষ্টগ্রাম, সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের নির্বাচনী এলাকাটো এই মিঠামইন ইটনা অষ্টগ্রাম। সেখানে আমাদের নেতা ফজলুর রহমান মনোনয়ন চাইতেন, তিনিও জনপ্রিয় ছিলেন। কিন্তু একটি আসনে একাধিক ব্যক্তি দাবিদার হতেই পারেন, তো দলের মনোনয়ন তো দিতে হবে একজনকেই। আমাদের নেত্রী শেখ হাসিনা প্রবীণ নেতা হিসাবে আব্দুল হামিদকে পছন্দ করেছিলেন এবং আমাদের নেতা ফজলুর রহমানকে কিশোরগঞ্জ সদরে মনোনয়ন দিয়েছিলেন। তিনি এইভাবেই সংকটটা নিরসন করতে চেয়েছিলেন। পরবর্তীতে কি কারণে দূরত্ব রচিত হয় আমি জানি না, বা বলতে চাইও না, বা বলা উচিত হবে না। থাকুক সেই কথাটা না হয় মনের গভীরেই বা গোপনেই। তবে অতি সম্প্রতিকালে, বিশেষ করে গত 1 বছর আমি ফজলুর রহমান সাহেবের বা আমার প্রিয় ফজলু ভাইয়ের যত বক্তৃতা শুনেছি, অনেক বক্তৃতাই আমার মনোপুত হয়েছে। তিনি মনে হয় বিএনপিতে আর থাকছেন না, বা থাকতে চাইলেও থাকতে পারবেন না, বা তিনি তার মনের গভীরে যে বিশ্বাস, সে বিশ্বাসের সাথে আর আপোষ করতে পারবেন না। অতএব তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দিকেই ধাবমান হবেন। তিনি হয়তোবা বলেছেন তিনি মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করবেন, তাকেও আমি সাধুবাদ জানাবো। তাও তিনি যারা 1971 সালে উনি যে কথাটা বলেন, উনি কথা আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, আওয়ামী লীগ আসবে না, বাঙালি জাতীয়তাবাদের একটা সংগঠনের সম্ভাবনা আছে, সেইটা আসবে। উনি যেটা বলার চেষ্টা করেন, কোনোভাবে আওয়ামী লীগ ফিরবে এটা উনি চান না। এই কথা সর্বশেষ কবে বলেছেন আমি জানি না, উনি এইভাবেই বলেন। ওই যে বিখ্যাত কথাটি তাহলে আবার বলতে হয়। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, অপেক্ষা করতে হবে। তবে তিনি যে মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছেন, জামাতিরা যেখানে বসে সেই দলটির সাথে, সেই জোটটির সাথে যে সে আর নাই, তাতেই আমি তাকে অভিনন্দন জানাই, তাতেই আমি তাকে অভিবাদন জানাই, সেলুট জানাই। আমি আশা করি, দৃঢ়ভাবেই আশাবাদ ব্যক্ত করি, একদিন হয়তোবা তার মনের এই সংকোচও কেটে যাবে। আমরা একটু সমসাময়িক বিষয়টা, সমসাময়িক এই যে মিছিল যেগুলো হচ্ছে, এই মিছিলগুলা মানে অর্গানাইজিং এর সাথে আপনারা কিভাবে জড়িত? দেখুন, 2024 সালের 5 আগস্ট অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত ক্ষমতার দখলদারেরা যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধানকে দেশ থেকে বাধ্য করল, তখন দেশ কিন্তু একটা অমানিসার অন্ধকারের দিকে ধাবিত হতে লাগলো। 8 আগস্ট আবির্ভূত হলেন আরেক গায়েবী মাল, আজকের ইউনূস। সেই থেকে যে গ্রেপ্তার, দমন, পীড়ন, নিপীড়ন, নির্যাতন, মব সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মুক্তিযোদ্ধাদের উপর, 14 দলীয় জোট নেতৃবৃন্দের উপর, ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, আইনজীবী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, অর্থাৎ যারাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, যে মুক্তিযোদ্ধারাই মুক্তিযুদ্ধের কথা বলবে, যে সংস্কৃতি কর্মীরাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে, যে লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী
মুক্তিযুদ্ধের কথা বলবে তাকেই মাথায় ওরা আঘাত করে। এমন একটা কঠিন দুঃসময় আমরা অতিক্রম করছি। তো আওয়ামী লীগ তো এই ইউনূসের মতন দানবীয় দুঃশাসন মোকাবেলা করা খুব কঠিন কাজ নয়, কারণ ওর পিতামহ আইয়ুব খান, ইয়াইয়া খান, টিক্কা খান, রাও পরমান আলী, নিয়াজি, অনেক ওর পিতামহদের আমরা মোকাবেলা করেছি, জিয়া মোকাবেলা করেছি। ওর কি ভাবি হয় নাকি বেগম খালেদা জিয়া, তাকেও আমরা মোকাবেলা করেছি। অতএব ইউনূসকে মোকাবেলা করে যাচ্ছি। পতন শুধুমাত্র সময়ের ব্যাপার। শুরু করেছিলাম 3 জন 5 জন 7 জন 10 জনের মিছিল দিয়ে, সেই মিছিল এখন কি হচ্ছে? যদি 100 জন দিয়ে শুরু করি, 1000-এ গিয়ে উন্নীত হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলে হাজির হয়। বাসের ভিতর থেকে জানালা দিয়ে মুখ বের করে জয় বাংলা নৌকা স্লোগানে উচ্চারিত হয়। এবং আমাদের যে আগামী প্রজন্মের যে সন্তানেরা প্রলোভনে পড়ে বা প্ররোচিত হয়ে বিপদগামী হয়েছিল, তারাও আজ ফিরে আসছে মুক্তিযুদ্ধের পতাকা তলে, স্বাধীনতা ছায়াতলে। সুতরাং এই মিছিল মিটিং ক্রমাগতভাবে বাড়তে থাকবে। এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কে পার্বত্য চট্টগ্রামে রইলাম, কে নোয়াখালীতে রইলাম, কে ফরিদপুরে রইলাম, কে ময়মনসিংহে রইলাম, কে পার্বত্য পাহাড়ে রইলাম, কে গারো পাহাড়ে রইলাম, না তামাবিল এলাকায় রইলাম, কা ইন্ডিয়াতে রইলাম, না অস্ট্রেলিয়াতে রইলাম, না বেলজিয়ামে রইলাম, না ফ্রান্সে রইলাম, না ইটালিতে রইলাম, না যুক্তরাজ্যে রইলাম, না যুক্তরাষ্ট্রে রইলাম, এটা কোনো ব্যবধান নেই। হ্যাঁ, আমাদের শারীরিক উপস্থিতি যদি থাকতো, তাহলে বাংলাদেশের জনগণ এতদিনে রাজপথ কাঁপানো আন্দোলন করে ইউনূসকে যমুনা থেকে বের করে কেরানীগঞ্জ অথবা কাশিমপুর বাজারে ঠাঁই করে দিত। এটা একটুখানি দূরত্ব রয়েছে। তো ইনশাল্লাহ সব কিছুই ঘুচে যাবে, সব অন্ধকার মিলিয়ে যাবে। আলোর যে রেখা আপনারা দেখতে পাচ্ছেন, সে আলোর রেখায় উদ্ভাসিত হবে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ। সেদিন খুব বেশি দূরে নয়, এই কথা আমি দৃঢ়তার সাথেই আপনাকে বলতে পারি। 6টা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এর মাঝে একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতি দিয়ে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এটা প্রত্যাহার করতে বলেছে। ঢালাও মামলার শিকার যারা আটক আছেন তাদেরকে মুক্তি দিতে বলেছে। এগুলা কি আপনাদের আন্দোলনের ফসল মনে করেন, না কোনোভাবে লবিং করছেন আপনারা বাইরে? বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনোদিন লবিং এর রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন অবৈধ অসাংবিধানিক পেছনের দুয়ার দিয়ে সঙ্গী নুচিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চিন্তাও করে না। এই ইতিহাস আওয়ামী লীগের ৭৬-৭৭ বছরের ইতিহাসে কোনোদিন নেই। হয়তোবা এই সমস্ত মানবাধিকার সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর খেয়াল হয়েছে যে দুই দিকেই তাল দেই, দুই দিকেই বাজাই। কারণ এরাই তো আমাদের দেশ পরিচালনাকালীন সময়ে প্রায়শই বিবৃতি দিত। এই বিবৃতিটাও আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। তিনি বলেছেন, তারা বলেছেন আমাদের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা। এই 14 মাসে কি তাদের ঘুম ভাঙলো? 14 মাসে কি তাদের ঘুম ভাঙলো? এই সংগঠনগুলোকে যারা নার্সিং করে, যারা পরিচর্যা করে, যাদের পরিচর্যায় এরা বিকশিত হয়, যাদের নিয়ন্ত্রণে তারা নিয়ন্ত্রিত হয়, তারাই তো আমার মনে হয় সাম্রাজ্যবাদ, তারাই তো মনে হয় জাতিসংঘ। জাতিসংঘের ভলকার তুর্কম্যান সেই দিনগুলোতে কি স্টেটমেন্ট করেছিল আপনার মনে নেই? বাংলাদেশ সেনাবাহিনী যদি সরকারের পক্ষ নিয়ে বা সরকারের নির্দেশনা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে, জাতিসংঘ বাহিনী থেকে তাদের প্রত্যাহার করে নিতে হবে। এটা ভয় দেখালো।
ভীতি দেখালো, যাতে জাতীয় সেনাবাহিনী তার দেশের আভ্যন্তরীণ গোলযোগ, জ্বালাও পোড়াও, সন্ত্রাস, হিংসা বিদ্বেষ দমনে রাজপথে না আসতে পারে। সেই জাতিসংঘকে তো জিজ্ঞেস করি, তাহলে এই বাংলাদেশ সেনাবাহিনীকে যখন আপনারা শান্তিরক্ষী মিশনে নিয়ে যান, শান্তিরক্ষী বাহিনী হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে গৃহযুদ্ধ, গণহত্যাযজ্ঞ বা শান্তি শৃঙ্খলা, হিংসা বিদ্বেষ কমিয়ে শান্তি স্থাপন করার জন্য, তখন কেন এদের নিয়ে যান? যে দেশের সেনাবাহিনী নিজ দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সরকারের নির্দেশিত হয়ে কাজে লাগতে না পারবে, সেই সংগঠন কি করে বহির্বিশ্বে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে যায় বা যাবে? এর থেকে আমার মনে হয় যে আজকে প্রায় 14 মাস এই সংগঠন নিষিদ্ধ করেছে, এই সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে, মূলত নিষিদ্ধেরই নামান্তর। এই সংগঠনটি 76-77 বছরে বাঙালি জাতির সকল মহতী অর্জনের নেতৃত্ব দিয়েছে। পরাধীন শাসন আমলে বাঙালি জাতিকে সংগঠিত করে স্বাধীনতা যুদ্ধের মোহনায় এনে দাঁড় করিয়েছিল। এই সংগঠনের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন করেছিল। এই সংগঠনের নেতৃত্বেই বাঙালি জাতি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পেয়েছিল। এই সংগঠনের নেতৃত্বেই সমুদ্র জমিনে খচিত লাল সূর্যের পতাকা পেয়েছিল। এই সংগঠনের নেতৃত্বেই বাংলাদেশ আজ জগৎ সভায় শান্তি, গণতন্ত্র, উন্নয়ন, সমৃদ্ধি এক বিস্ময়কর সংগঠন বা দেশ হিসাবে নিজেদের পরিচিতি অর্জন করেছে। সেই সংগঠনকে আপনি নিষিদ্ধ করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করবেন? বহুদলীয় গণতন্ত্রের নাম নিশানা ভুলিয়ে দেবার নামান্তর তো এইটা। কাদের নিয়ে নির্বাচনটা করবেন? আমাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে, আমাদের দলীয় প্রতীক নৌকা স্থগিত করেছে, যে নৌকা হচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের স্মারক, যে নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ তাদের পরাধীনতার শৃঙ্খল মোচন করতে সক্ষম হয়েছিল। আমি এইটুকুই শুধুমাত্র বলি, গতকাল দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে। তা আমার তো মনে হয় কখনো কখনো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আমার অবস্থা দৃষ্টে মনে হয় যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বা অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত খুনি ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস বিএনপিরও সাইমনটিয়াসলি চেয়ারম্যান, তার কাছে কি আনন্দে আহ্লাদ করে এসেছেন, কি আহ্লাদ যে আপনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, আপনার অধীনেই নির্বাচন হবে। মামার বাড়ি আবদার আর কি। হ্যাঁ, গতকাল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের হিয়ারিং এর কথা ছিল, তা তারা শিফট করেছে। কারণ এই মামারা, ভাগ্নারা মামার কাছে আবদার করতে বিকেলেই যাবে এই কি বলে যমুনাতে, সেখানে গিয়ে আবদার জানিয়ে এসছেন। ইউনূস হবেন তাদের কি বলে প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের। আর 2-4 জন যে আছেন যাদের সাথে নাকি এনসিপির গন্ধ পান বা শিশু দলটির যোগাযোগ আছে, তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। আরে মানুষকে কি এত বোকা ভাবেন? বা মানুষ কি বোকার স্বর্গে বসবাস করছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কথা অনেক সময় আমি তন্ময় হয়ে শুনি, বা বিএনপি নামক যে রাজনৈতিক দলটা গর্তে পড়ে গিয়েছিল, এ একাই মনে হয় টেনে হিঁচড়ে তুলে আনলেন। তার মুখ থেকে যখন এরকম ধরনের অসঙ্গতিপূর্ণ কথাবার্তা শুনি, তখন আমার মনে হয় লন্ডন থেকে যখন ডাক আসে, সেটাকে ইস্কের টান, সেই টান আর তিনি রাখতে পারেন না, তখন স্বাভাবিক আচরণও করতে পারেন না, মতিভ্রম ঘটে, বা যা শিখিয়ে দেন তাই বলেন। গতকালও আমি
বলার সময় দেখেছি মুখটা আপনার কি মনে হয় বিএনপি আদালতকে একটা মেসেজ দিতে চাইলো আমরা এটা চাই, আপনারা এরকম একটা সিদ্ধান্ত দেন? অবশ্যই আদালতকে তারা একটি বার্তা দিতে চাইল, এবং আমার জানা মতে বিএনপি ঘরানার 2 জন শীর্ষ আইনজীবী এ রায় লিখে রেখেছেন। এই ধরনের বয়ান দিয়ে রায় লিখে রেখেছেন, শুধুমাত্র সবুজ সংকেত মিললেই এই রায়টি এসে যাবে। এর বিপরীতে শুধুমাত্র আমরা বলতে চাই ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না, অনুষ্ঠিত হতে দেয়া যাবে না। অনুষ্ঠিত করার জন্যে স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতি, মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি, সকল রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন সেখান থেকে বাদ যাবে না। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, আইনজীবী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, সংস্কৃতিকর্মী, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সরকারি সামরিক আমলা, কেউ বাদ যাবে না। সকলেই মিলিত হবেন এক বিন্দুতে, এক কেন্দ্রে, যে ইউনূসের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে না। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নির্বাচন হবে এবং আওয়ামী লীগের অংশগ্রহণ সাপেক্ষেই নির্বাচন হওয়ার পথ শুধুমাত্র প্রশস্ত হতে পারে। এছাড়া বাংলাদেশের জনগণ রাজপথে যে অঙ্গীকার ব্যক্ত করে নেমে এসেছে, সেই অঙ্গীকারের পক্ষেই তারা থাকবে। এটাই হচ্ছে আমার ধারণা এবং বিশ্বাস। কয়েকদিন আগে যে একটি প্রসঙ্গ বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে বললাম মির্জা ভাই আসলে ভারসাম্য রাখতে পারে না মনে হয়, শারীরিক অসুস্থতা বা বয়স। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, পরিচয় ছিল, অনেক বিষয়ে খোলামেলা একসময় তার সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল। তখন দেখতাম যে তিনি মওদুদ সাহেবের কথাটি বলতেন, যে মওদুদ সাহেব একটা বইয়ে লিখছেন না, আমি যা বক্তৃতা করি তার সাথে আমার লেখার অবশ্যই পার্থক্য থাকবে, কারণ লেখাটা হবে ইতিহাস, তা হবে দলিলের অংশ, আর বক্তৃতা আজ করলাম কাল হারিয়ে যাবে। সুতরাং মির্জা ভাই কয়েকদিন আগে একটা কথা কিন্তু বলেছেন, যে কি বলেছেন কথাটা, যদি জুলাই সনদে আমাদের দলের বিপক্ষেও লেখা থাকে তাহলে আমরা স্বাক্ষর করব। আর গতকাল এই কথা বললেন। এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় ইউনূসের সাথে ফখরুলদের বা বিএনপির চমৎকার একটা সমঝোতা আছে। সেখানে কখনো জামাতকে তারা ব্যবহার করবে, তার শীর্ষ দলটিকেও ব্যবহার করবে, অথবা ওই যে ওয়ান ম্যান পার্টি কতগুলি আছে তাদের প্রতিও আমার শ্রদ্ধা আছে। একজন এক নেতার এক দেশ, বা একজন নেতা তাই বলে কি সে রাজনৈতিক দল গঠন করতে পারবে না? পারবে। তাদের নিয়ে একটা নির্বাচন করতে চাইবে, এরকম তো চেয়েছিল অনেক জনসমর্থন পুষ্ট রাজনৈতিক দল বিএনপি এবং তার নেত্রী খালেদা জিয়া। 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে কি টিকে থাকতে পেরেছে? টিকে থাকতে পারেনি, ক্ষমতা ছাড়তে হয়েছে তাকে। এবং এই কারণেই বিএনপি জনগণের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছিল। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এই আদালতের কাঁধে বন্দুক রেখে ইউনূসের কাঁধের উপর ভর করে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে ঝিলিয়ে যা করতে যাচ্ছেন, দেশটাকে আসলে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছে। আমরা তো প্রায়শই বলি ইউনূসের দানবীয় দুঃশাসনে বা তার আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বাংলাদেশটা একটা বৈশ্বিক রক্তাক্ত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও বলি বাংলাদেশকে আমার মনে হয় গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া বা এই গণতন্ত্রহীন পরিবেশে মানুষকে দম বন্ধ করে রাখা ষড়যন্ত্র থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের বেরিয়ে আসা উচিত। এবং সুপ্রিম কোর্ট তারা তো দলীয়করণ করেই ফেলেছে রাষ্ট্রযন্ত্রের সকল ক্ষেত্রগুলোর পাশাপাশি। তো আমি সুপ্রিম কোর্টকে এখনো আবেদন জানাবো, নিবেদন জানাবো, আপনারা এমন কোনো রায় দেবেন না, এমন কোনো উস্কানি বা প্রলোভনে বা ফাঁদে পা দিবেন না যে দেশটা রসাতলে যেতে পারে, দেশটা ধ্বংসের প্রান্তসীমায় তো গিয়েছে, একেবারে যেন গর্তে পড়ে না যায়। দেখেন একটি লাইন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, ইউনূসকে তারা বলে এসেছেন
ইউনূসকে তারা বলে এসেছেন, যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্বে পায় তাহলে তাকেও গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে, অথবা তার পরামর্শ নিয়ে তারা দেশ পরিচালনা করবে, তার ব্যক্তিত্বকে তারা কাজে লাগাবে। তা এই যারা এই দেশে রাজনীতি করে বা এই দেশের মানুষ সবারই কি লাভালাভ ভাবে? সবাই কি নাকে টিপ দিলে দুধ বেরিয়ে আসে? বা সবার মুখেই কি এখনো মায়ের বুকের দুধের গন্ধ আসে? এটা কি বলে এসেছেন যে আপনি নির্বাচনে আমাদের জিতানোর সুযোগ করে দেন, আপনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি, এটা তিনি বলতে চেয়েছেন। আমার মনে হয় বাকিটুকু দেশের মানুষ বুঝে নেবে, সময় আসলে হিসাবও তারা করে নেবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। তাদের সবাইকে ধন্যবাদ।